আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশী সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে 1202 জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন আরো 15 জন। উপসর্গ নিয়ে 5 জেলায় 6 জনের মৃত্যু, রোহিঙ্গা ক্যাম্পে আরো 3 জন আক্রান্ত। বিশ্বে করোনা মৃতের সংখ্যা 3,04,000 ছাড়িয়েছে, আক্রান্ত 45,58,000-এরও বেশি। বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য। রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন, করোনা পজিটিভ থাকায় মান্য করা হয় স্বাস্থ্যবিধি, বেদনাবিধ দীর্ঘদিনের সহযাত্রীরা। মধু মাসের শুরুতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে কাঁচা পাকা মৌসুমি ফল। 2-1 দিনের মধ্যেই বাজারে আসবে রাজশাহীর আম, লিচুর বাম্পার ফলনীয় দাম নিয়ে দুশ্চিন্তা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আরও 15 জনের মৃত্যু হল করোনা ভাইরাসে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 298 জনে। এছাড়া নতুন শনাক্ত হয়েছে 1202 জন। মোট করোনা আক্রান্ত 20,065 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্যগুলো জানানো হয়েছে। দেশে করোনা ভাইরাস শনাক্তের পর সবচেয়ে বেশি নমুনা পরীক্ষার তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হলো দেশে। 8,582 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হলো 1,202 জনের। এতে করে দেশে মোট করোনা শনাক্ত হলো 20,065 জনের। আমাদের গতকালের সুস্থ ছিল 242 জন এবং আজকে 279 জন। এই 48 ঘন্টায় সুস্থ 512 জন এবং এ পর্যন্ত আমাদের সুস্থ 3,882 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় করোনা আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 298। 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় 1,85,245টি কল রিসিভ করে করোনা সহ নানা স্বাস্থ্যসেবা দেওয়ার কথা জানানো হয় বুলেটিনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। এছাড়া বরিশাল সহ বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আরও 3 জন করোনা আক্রান্ত। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। তিনি নগরীর দামপাড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তিনি। এছাড়া 2 নারী চিকিৎসক, 3 পুলিশ ও 1 সাংবাদিক সহ আরও 61 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত 573 জন আক্রান্ত, সুস্থ হয়েছেন 89 জন। জ্বর, সর্দি ও কাশিতে বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে ভোলার চরফ্যাশনের একজন ও বরগুনার বামনার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ভোরে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকায় জাহাঙ্গীর ব্যাপারী নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া মুন্সিগঞ্জ জেলায় নতুন 23 জন সহ মোট আক্রান্ত 353 জন। করোনার উপসর্গ নিয়ে সিলেটের জকিগঞ্জে মারা গেছেন এক নিরাপত্তা প্রহরী। শুক্রবার বিকালে নিজ বাড়িতে জ্বর, সর্দি, কাশিতে মারা যান তিনি। কেরানীগঞ্জের জিঞ্জিরা মডেল টাউনে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক যুবক। জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। রাজশাহীর বাগমারায় নতুন 2 জন সহ মোট শনাক্ত 19 জন। 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 9 জনকে। ময়মনসিংহ মেডিকেলে আরও 3 চিকিৎসক ও 4 নার্স সহ 14 জনের করোনা শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 260 জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার কয়েক ঘন্টা পরই আবারও করোনা পজিটিভ পাওয়া গেছে খাগড়াছড়ির এক যুবকের। তাকে আবারও পানছড়ি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। এদিকে রাঙামাটি সদর হাসপাতালের এক নার্স সহ জেলায় নতুন 11 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 25 জনে। নরসিংদীতে নিয়মিত পাওয়া যাচ্ছে না করোনা পরীক্ষার রিপোর্ট। 12 মে ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে আজ আরও 9 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ফেনীতে নতুন 2 জন সহ শনাক্ত 28 জন। নোয়াখালীতে আরও 19 জন সহ আক্রান্ত 97 জন। ঝালকাঠির কাঠালিয়ায় হোম কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন এক করোনা রোগী। তার বাড়িসহ আশপাশের 11টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে সাতক্ষীরায় ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮টি রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত হয়েছেন 2 জন। টাঙ্গাইলে ডাক্তার, পুলিশ, সাংবাদিক সহ মোট আক্রান্ত ৭৫ জন। বগুড়ার শিবগঞ্জে আরও 2 নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত 59 জন, সুস্থ হয়েছেন 10 জন। দিনাজপুর সদরে এক দম্পতির করোনা শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে নতুন 12 জন সহ আক্রান্ত 75 জন, সুস্থ হয়েছেন 41 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহ থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি অমিত রায়। ময়মনসিংহ বিভাগে আজ নতুন করে আরও 13 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার 2 জন চিকিৎসক সহ ময়মনসিংহ জেলায় 7 জন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় 2 জন এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় 2 জন ও মাদারগঞ্জ উপজেলায় 1 জন রয়েছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হলেন 520 জন। এদিকে আজ সুস্থ হয়ে আরও 4 জন বাড়ি ফিরেছেন। এ নিয়ে বিভাগে সুস্থ হলেন 188 জন। এদিকে স্বস্তির খবর হচ্ছে ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্তদের এবং করোনা শনাক্তের জন্য আরও 2টি PCR মেশিন স্থাপন করা হয়েছে, যেটি থেকে আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এদের একটি জামালপুর জেলা সদরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরটি ময়মনসিংহ মেডিকেল কলেজে। ফলে এখন থেকে 3টি মেশিনে কিন্তু 600-র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। সীমিত সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে চলছে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ। যদিও নিয়োগের অভাবে বেকার বসে আছেন প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া পাননি তারা। দিন যত যাচ্ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। পরিস্থিতি বিবেচনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হারও বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো প্রায় 10 বছর ধরে নিয়োগ না হওয়ায় পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট নেই সরকারের হাতে। এ সংক্রান্ত তথ্য বড় ভয়াবহ। সিলেটের হবিগঞ্জ জেলার 9টি উপজেলায় নমুনা সংগ্রহে কাজ করছেন মাত্র 1 জন টেকনোলজিস্ট। সেখানে 20টি পদের 16টিই শূন্য। দেশের আরও অনেক জায়গায় এই অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে সরকারি 30,000 চিকিৎসকের বিপরীতে 1,50,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র 5,165 জন। প্রশিক্ষিত 30,000 বেকার মেডিকেল টেকনোলজিস্ট যেখানে আছে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দিয়ে একদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদেরকে নমুনা সংগ্রহ করানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা টোটালি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার নির্বাহী আদেশে যেভাবে চিকিৎসক এবং নার্সদেরকে নিয়োগ দিয়েছেন, সেই একই প্রক্রিয়ায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়োগ প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। ফার্মাসিস্টদের অবস্থাও প্রায় এরকমই। দেশে গ্রাজুয়েট ফার্মাসিস্ট আছেন 25,000। এর মধ্যে এ গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট 18,000। WHO এর নির্দেশনা অনুযায়ী যে কোনো হাসপাতালে 25 জন রোগীর বিপরীতে একজন ফার্মাসিস্ট রাখা বাধ্যতামূলক। কিন্তু হাসপাতালগুলোতে প্রশিক্ষিত ফার্মাসিস্টের চরম আকাল। তারা জানিয়েছেন, করোনার এই দুর্যোগে অন্তত 300 গ্রাজুয়েট ফার্মাসিস্ট স্বেচ্ছাসেবক হিসেবে কিংবা নিয়োগ সাপেক্ষে কাজ করতে আগ্রহী। এটিকে খুবই ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরাও। আমরা দেখতে পাই যে সারা বিশ্বে সব জায়গায় ডাক্তারদের পাশাপাশি ফার্মাসিস্টরা হসপিটালে কাজ করছে। একটা হসপিটালে যখন একজন ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখেন, সেই ওষুধটি যথাযথ প্রক্রিয়ায় যথাযথভাবে সঠিক মাত্রায় প্রয়োগ হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু জরুরি, এবং সেটি কিন্তু একজন ফার্মাসিস্ট দ্বারা একমাত্র সম্ভব। এখনো পর্যন্ত গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হিসেবে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ এখনো বাংলাদেশে কোনো হসপিটালে হয়নি। জননেত্রী শেখ হাসিনা তিনি দেশের জনগণের কথা ভেবে এবং চিকিৎসা ব্যবস্থার কথা ভেবে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি বিবেচনা করবে। জনবল ঘাটতির কথা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেও। যেভাবে করোনার প্রাদুর্ভাব বাড়ছে তাতে পরিস্থিতি সামাল দিতে দক্ষ লোকবল বাড়ানোর দরকার মনে করছেন তিনি। তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছে, আমরা সেটাকে এখন বসে পোস্ট ক্রিয়েশনের ব্যবস্থা হচ্ছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শপিং মল ও বিপণী বিতানগুলো স্বাস্থ্যবিধি মানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। তবে কোনো কোনো মার্কেট স্বাস্থ্যবিধি মেনে খোলা হলেও অনেক শপিং মলে নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ মাসের 10 তারিখ থেকে শপিং মল ও বিপণী বিতানগুলো ছাড়পত্র পায় বেচাকেনায়। তবে স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু শর্ত জুড়ে দেয় সরকার, যা কঠোরভাবে মানার হুঁশিয়ারিও দেওয়া হয়। শপিং মলে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থেকে শুরু করে জীবাণুনাশক স্প্রে, এমনকি তাপমাত্রা মাপারও ব্যবস্থা রয়েছে অনেক বড় বড় বিপণী বিতানগুলোতে। তারপরও মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। যদি তারা বাইরে একটু হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করতো বা একটু স্প্রে ব্যবস্থা করতো তাহলে আমার আরেকটু সুবিধা হতো। সিকিউরিটি সিস্টেম বা স্যানিটাইজেশন সিস্টেম, হেলথ সিস্টেম, ইটস এনাফ। অনেক মার্কেট কর্মকর্তা স্বাস্থ্যবিধি দুর্বলতার কথা স্বীকারও করেন। জীবাণুনাশক যে গেট, পরিধিতে জ্যাম আছে, সেটার জন্য কোনো ব্যবস্থা নেই আপনাদের? সেটার জন্য আমরা ব্যবস্থা করতে পারবো, সমস্যা নাই। যদি ওভাবে করে নেই, আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি 100% এই হয় না অনেক ক্ষেত্রে। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি না মানলে কোনোভাবেই খুলতে দেওয়া হবে না মার্কেট। নো মাস্ক নো এন্ট্রি। কেউ যদি মাস্ক ছাড়া আসে তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, মাস্ক কিনে পরে তারপর তাকে ঢুকতে হবে। এদিকে রাজধানীতে সাধারণ মানুষ ও যানবাহনের উপস্থিতি অনেক আগে থেকে প্রমাণ করেছে দুর্বল হয়ে পড়েছে লকডাউন। তারপরও করোনা থেকে মানুষকে সুরক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্পেশালি ইনশিওর করছি কেউ যেন মাস্ক এবং গ্লাভস ব্যতীত বাইরে না আসে, এবং বাইরে আসলে একটা মিনিমাম পসিবল সময় যেন তারা বাইরে স্পেন্ড করে এবং তারা কাজ শেষে যেন দ্রুত বাসায় চলে যায়। তাদের এই তৎপরতায় হয়তো বাঁচবে কোনো না কোনো প্রাণ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি। বিভিন্ন সময় যারা মারা গেছেন ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যুবরণ করেছে। এ তথ্য সঠিক নয় বলে দাবি করে কাদের বলেন, মৃত্যুর পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ আবার কেউ নেগেটিভ। জাতীয় আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধিদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। অনেকে নানান শারীরিক জটিলতা স্বাভাবিক মৃত্যু বরণ করছে। এ সকল মৃত্যু নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি অপতৎপরতা লিপ্ত হয়েছে। জাতীয় তথ্য ভান্ডারের সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে টুইস্ট করে অপপ্রচারমূলক কথা গুজব রটনা করে যাচ্ছে। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে কিংবা সচেতন করতে কোনো পদক্ষেপ নেয়নি সরকার, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলী এলাকায় ত্রাণ বিতরণের সময় এই অভিযোগ করেন তিনি বলেন, করোনার দুর্যোগ মোকাবেলায় সরকার কোনো পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করে দিয়েছে। এতে মানুষ বিভ্রান্তিতে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার উন্নয়নের কথা বললেও কার্যত বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন বা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এতে দুর্ভোগে পড়ছেন করোনা আক্রান্তরা। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সামর্থ্য অনুযায়ী বিএনপি জনগণের পাশে রয়েছে বলেও জানান রিজভী। আমাদের দেশে এই আক্রমণ হওয়ার আগে অন্যান্য দেশে হয়েছে, বিশেষ করে চায়নাতে হয়েছে, অন্যান্য দেশে। তো সেই সব দেশে তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছেন অথবা কিভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেই বিষয়গুলি আপনার বড় বড় চিকিৎসক, গবেষক তারা ইতিমধ্যে বলা শুরু করেছে। তো সেই অভিজ্ঞতা নিয়ে সরকার নানা ধরনের পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো নেয়নি। আমরা দেখেছি ত্রাণ বিতরণের নামে তাদের নিজেদের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ইউপি চেয়ারম্যান মেম্বাররা এর মধ্যে যুক্ত ছিলেন, এবং তাদের পরে কি হলো যে আমরা দেখছি তাদের বাড়ি থেকে চাল পাওয়া যাচ্ছে। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর পরে করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। বিদায় নিলেন একজন বাতিঘর, অবসান হলো একটি অধ্যায়। দেশ হারালো একজন গুণী মানুষ এবং গুণী শিক্ষাবিদকে। একজন সক্রিয় চিন্তার মানুষ,
বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। তিনি শিক্ষকের শিক্ষক, লিডার অফ দ্য লিডার্স। আকাশের মতো বিশাল এই মানুষটির তুলনা তিনি নিজেই। শুধু বাংলাদেশের নয়, ওপার বাংলায় এমনকি নিখিল বিশ্বে তিনি পণ্ডিত জন হিসেবে খ্যাত। মাটির তারাদের তালিকা থেকে একজন আনিসুজ্জামান স্যার বিদায় নিলেন দূর আকাশে। এ যেন বাংলাদেশের ধরণীতে জ্ঞানী ও গুণীজনের খরা। ওই আকাশের তারাদের ভিড়েই এখন খুঁজে ফিরতে হবে একজন আনিসুজ্জামানকে। কত বছরে একজন আনিসুজ্জামান সাহেবের মতো লোক তৈরি হবে সেটাও আমরা বলতে পারি না। পণ্ডিত হিসেবে, মানুষ হিসেবে, গবেষক হিসেবে এবং একজন প্রতিবাদী দেশপ্রেমিক হিসেবে এবং কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তিনি ছিলেন প্রকৃতপক্ষেই আমাদের এক শক্তিশালী হাতিয়ার এবং জ্ঞানের ক্ষেত্রে বাতিঘর। পরিণত বয়সে মৃত্যু, তবুও যেন একটা শূন্যতা, একটা হাহাকার মনের মধ্যে স্যারের জন্য। তার অন্তিম যাত্রাপথে বেদনা বিধুর দীর্ঘদিনের সহযাত্রীরা। একটা শূন্যতা তো রেখে গেলেন, একটা বিশাল শূন্যতা। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ দরকার, এখানে সাম্য থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, প্রত্যেকের বিবেকটাকে জাগ্রত করতে হবে। এই চিন্তাগুলি তো স্যারের ছিল। এগুলি যদি আমরা সবার কাছে ছড়িয়ে দিই তাহলে হয়তো তার শূন্যতাটা আমরা কিছুটা হলেও পূর্ণ করতে পারবো, তার অভাববোধটা অত তীব্র হবে না। শুক্রবার সকাল 10:15টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে একটি বিশেষ টিম অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ নিয়ে যায় আজিমপুর কবরস্থানে। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়। জাতীয় পতাকায় আবৃত করা হয় প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের মরদেহ। তারপর জানাজা শেষে নিরাপত্তার বিশেষ নিয়ম মেনে তার বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় গুণী এই শিক্ষাবিদকে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের দেশে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 3,05,000 ছাড়িয়েছে। আক্রান্ত 45,80,000-এর ওপরে, আর সুস্থ হয়েছেন 17,35,000-এরও বেশি মানুষ। করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবার কয়েক ঘন্টায় মারা গেছে 390 জন। বৃহস্পতিবার 24 ঘন্টায় দেশটিতে কমপক্ষে 1,715 জন মারা যায়। এ নিয়ে সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা 87,000-এর উপরে, আক্রান্ত 14,65,000-এরও বেশি। সবচেয়ে নাজুক নিউ ইয়র্কে অবস্থা গেল কয়েকদিনে কিছুটা উন্নতির দিকে থাকলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে নিউ জার্সিতে। করোনার প্রভাবে শিশুদের মধ্যে গুরুতর সংক্রমণের আভাস দিয়ে চিকিৎসকদের সতর্ক করেছে মার্কিন রোগ তত্ত্ব বিভাগ সিডিসি। এক্ষেত্রে শিশুদের জ্বরের পাশাপাশি হার্ট, কিডনি ও ফুসফুসে সমস্যার প্রমাণ পেয়েছেন গবেষকরা। ব্রাজিলে উদ্বেগজনক দিকে মোড় নিতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। বৃহস্পতিবার কয়েক ঘন্টায় দেশটিতে মারা গেছে 223 জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা 24,000-এরও বেশি। বৃহস্পতিবার কয়েক ঘন্টার মধ্যে 384 জন মারা যাওয়ায় যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 33,998 জনে। লকডাউন শিথিলের প্রক্রিয়ায় থাকা ফ্রান্সে মারা গেছে আরও 351 জন। এতে মৃতের সংখ্যা বেড়ে 27,500-এর কাছাকাছি। এছাড়া ইটালিতে 242 এবং স্পেনে 138 জন মারা গেছেন। গেল এক মাসে করোনায় প্রাণহানি শূন্যের ঘরে থাকার সুখবর দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থল সন্দেহে আলোচনায় থাকা চীন। দেশটিতে এ যাবতে মারা গেছে 4,633 জন। এদিকে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে ইতিবাচক ডেভেলপমেন্ট হিসেবে দেখছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্য বিভাগ এই পরীক্ষা শুরু করার অনুমোদন দিয়েছে। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করাতেই এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিয়েছে দেশটি। করোনা ভাইরাস সংক্রমণের একটি রূপ হলো অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কিছু কিছু আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় করোনা ভাইরাস পরাস্ত হয়ে অ্যান্টিবডি তৈরি হয়। লক্ষণ প্রকাশ না পাওয়া অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তিরা অজান্তেই অন্যদের করোনা আক্রান্ত করতে পারে। পরীক্ষার মাধ্যমে জানা যাবে কার শরীরে করোনার অ্যান্টিবডি আছে, অর্থাৎ রক্তে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি টাইটার আছে। এর জন্য পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ ইন্টারন্যাশনাল। একে ইতিবাচক আখ্যা দিয়ে এরই মধ্যে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিয়েছে। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা সম্ভব।
কারা করোনা আক্রান্ত তা জানতে ও আলাদা করতেই নয়, বরং আক্রান্তদের চিকিৎসা করতে সুস্থ সবল অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহারের জন্য এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিল ব্রিটেন। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তিরা নির্বিঘ্নে ঘরের বাইরে কাজ করতে পারবে। তাদের আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। বিশ্বের অন্যান্য দেশে এ পরীক্ষা পদ্ধতি প্রয়োগের জোর দাবি রয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ইমিউনিটি পাসপোর্ট আখ্যা দিয়ে বলেছে, পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় এ পদ্ধতির উপর এককভাবে নির্ভর করা ঠিক নয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আজ পহেলা জ্যৈষ্ঠ, শুরু হলো মধু মাস। গাছে গাছে কাঁচা পাকা আম, লিচু সহ হরেক রকম ফলের মন মাতানো সৌরভ। তবে আম ও লিচু বাজারে আসতে এখনো কিছুটা সময় বাকি। করোনা পরিস্থিতি ভাবাচ্ছে চাষিদের। বাঙালির রসনা তৃপ্তির মাস জ্যৈষ্ঠ। মধু মাসে বাংলাদেশে নানা প্রজাতির ফল পাওয়া যায়। রসালো ফল আম ও লিচু বাজারে আসার অপেক্ষায়। আগামী 2-1 দিনের মধ্যে রাজশাহীর বাজারে উঠতে শুরু করবে আম। তবে করোনা পরিস্থিতি ও পরিপক্ক না হওয়ায় বেশিরভাগ গাছ থেকে আম নামাচ্ছেন না বাগান মালিকরা। যদিও শুক্রবার থেকে আঠি বা গুটি আম নামানোর ছাড়পত্র দিয়েছিল রাজশাহী জেলা প্রশাসন। বাগান মালিকরা জানিয়েছেন, ঈদের পর থেকে পুরোদমে শুরু হবে আম নামানো। রাজশাহীতে 17,686 হেক্টর জমিতে আম আছে। তা আমরা যেটা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা হলো 2,10,000 মেট্রিক টন। তা আমের যে অবস্থা আছে আমরা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো। গত 2 বছর দেখেছি যে আম রোজার মধ্যে আম আসে, আম পরিপক্ক হয় বা সংগ্রহ করা হয়। রোজার মধ্যে এমনিতে আম মানুষ কম খায় এবং কম সময় পায় কম খাওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা এবার আশা করছি যে আমাদের আমটা রোজার পরে আসতেছে, সেই ক্ষেত্রে আমের একটা ব্যবহার বেড়ে যাবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গোপালভোগ 20 মে, লক্ষণভোগ বা লক্ষণা ও রানী পছন্দ 25 মে, হিমসাগর বা খিরসাপাত 28 মে, ল্যাংড়া 6 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন থেকে নামানো যাবে। আর সবার শেষে 10 জুলাই থেকে আশ্বিনা জাতের আম বাজারে পাওয়া যাবে। এদিকে মৌসুমি ফল লিচুর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে। গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চারদিকে মৌ মৌ গন্ধ। তবে করোনা পরিস্থিতিতে ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। এই লিচু বাজারজাত করা না হয় বা সেই সুযোগ যদি কৃষক না পায় এবং পাইকার যদি না আসে, মোট কথা, তাহলে এই লিচুগুলা গাছের মধ্যে পৌঁছবে। প্রতি বছর এই সময়টাতে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আমাদের এখানে আসে, তারা বাগান কিনে বা বিভিন্ন একটা উৎসব মুখর পরিবেশ এখানে কাজ করে। এই বিগত কয়েকদিনের লকডাউন এবং করোনা ভাইরাস আতঙ্কের কারণে কোনো পাইকারি এখন পর্যন্ত বাগানে আসেনি। লিচু যখন পেকে আসে তখন আমরা বলবো যে তখন অন্যান্য কীটনাশক বা যে সমস্ত অপারেশনগুলো আছে সেগুলো যাতে বিষাক্ত না হয় তার জন্য কিন্তু তাদেরকে আমরা প্রশিক্ষণও দেওয়া আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনার এই কঠিন সময়ে ঘরে বসেই ডাক্তারের পরামর্শ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা মিলছে ডিজিটাল অ্যাপের মাধ্যমে। ডাক্তার ভাই এই নামের অ্যাপটির কল্যাণে হাসপাতাল না গিয়েও মিলতে পারে এই সেবাগুলো। ডাক্তার ভাই স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম। এই সেবায় নিয়োজিত রয়েছেন প্রায় 2,500 চিকিৎসক। এতে রয়েছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য ও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা। যুক্ত রয়েছে দেশব্যাপী ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি এবং জীবন বীমা কোম্পানি। প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘরে বসেই মিলবে প্রয়োজনীয় চিকিৎসা। অ্যাপ ব্যবহার করে রোগীর আগের প্রেসক্রিপশন দেখানোর সুযোগ রয়েছে এই অ্যাপে। একজন চিকিৎসক রোগীকে দেখে সাথে সাথেই প্রেসক্রিপশন করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আমি ব্লাড প্রেশার এবং থাইরয়েডের সমস্যা আছে আমার, তো সেই জন্য আমি ডাক্তারের কাছে রেগুলার চেক আপেও যেতে পারছি না। এই সময় আমি খোঁজ পেলাম ডাক্তার ভাই অ্যাপে। এই অ্যাপটি ডাউনলোড করে আমি সরাসরি ডাক্তারের সাথে কথা বলে আমার প্রয়োজনীয় পরামর্শ নিতে পেরেছি। প্রায় 20 বছর ধরে আমি হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা হচ্ছে। প্রায় আমাকে এটা চেক করতে রাখতে হয় এবং সেটা কাগজে আমি লিখে রাখি। মাঝে মাঝে কাগজটা হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে এখন ডাক্তার ভাই অ্যাপ ইনস্টল করাতে সব তথ্যগুলো আমি এগুলা সেভ করে রাখতে পারি, আর হারিয়ে যাবার কোনো ভয় থাকে না। এই ব্যবস্থাটা আমাদের জন্য অনেক সুবিধা দিতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে খুবই কার্যকর হবে।
এখন পর্যন্ত 1,20,000 মানুষ সেবা নিয়েছেন এই ডাক্তার ভাই অ্যাপ থেকে। সারা দেশে প্রায় 300 হাসপাতাল ক্লিনিক রয়েছে এই কার্যক্রমের সাথে। দেশের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে ডাক্তার ভাই অ্যাপের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এই অ্যাপে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আতঙ্কিত না হয়ে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারছেন। অডিও এবং ভিডিও কলের মাধ্যমে ডক্টরের সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা এবং দেশে 300টির বেশি হসপিটাল ডায়াগনোসিস সেন্টারে 40% ডিসকাউন্ট সুবিধা, এছাড়া 2,500 ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা দিয়ে থাকি। আমাদের মেম্বারদের পরামর্শক্রমে আমরা ইতিমধ্যে প্যাথোলজি হোম সার্ভিস এবং মেডিসিন ডেলিভারি সার্ভিস আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। এই ডিজিটাল ব্যবস্থাপনায় শুধু সংকটকালীন নয়, রয়েছে সারা বছরই মানুষের এমন সেবা নেয়ার সুযোগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে ক্রেতা না থাকায় জমে ওঠেনি শর্ত সাপেক্ষে খুলে দেয়া নরসিংদীর বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজার। হতাশ ব্যবসায়ীরা। এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগেই ঠিক করা শিডিউলে যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে বাজারটি। নরসিংদী থেকে মাজারুল পারভেজ, মন্টি রিপোর্ট। প্রতি ঈদের আগে জমজমাট থাকে নরসিংদীর বাবুরহাট বাজার, কিন্তু করোনা পরিস্থিতিতে এবারের চিত্র উল্টো। বেচাকেনা না থাকায় ঐতিহ্যবাহী বাবুরহাটে ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দোকান খরচ, শ্রমিকের মজুরি ও ব্যাংকের টাকা পরিশোধ নিয়ে বিপাকে তারা। কাস্টমারদের দোকান খোলা নেই, যায় অল্প কিছু মাল সেল হচ্ছে। আমাদের স্টাফ আছে, আমাদের 5টা দোকানে 50 থেকে 60 জন স্টাফ, সেখানে আমরা মাত্র 10 জনকে দিয়ে কাজ চালাচ্ছি সরকারি বিধিনিষেধ মেনে। আমি আসছিলাম ফরিদপুর থেকে কিছু মাল শাড়ি কাপড় নেওয়ার জন্য, তো রাস্তায় আসতে আসতে অনেক ভোগান্তি হয়তো হইলো, পুলিশের ঝামেলা ঝামেলা। এবার যে লকডাউনের বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। করোনার সংক্রমণ এড়াতে 9 এপ্রিল লকডাউন হয় নরসিংদী জেলা। এরপর বাবুরহাট থেকে শুরু করে সব মিল কারখানা বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে ব্যবসায়ী সহ হাজার হাজার শ্রমিক। পরে গত 30 এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে হাটটি চালু করলেও লেনদেন হয়নি বললেই চলে। জেলা প্রশাসন যে বিধিটা দিয়েছে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত দোকান খোলা থাকবে, সেই বিধি অনুযায়ী আমরা সকালেই তাদেরকে সতর্ক করি এবং দুপুর 2টার আগে 1:30টার দিকে আমরা বাজারে নেমে যাই। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ বাজারে লোক ছুটে আসার কারণে এ অঞ্চলের মানুষের করোনা ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে লোক আসে, কে আক্রান্ত না এটা তো আমরা জানি না, এই জন্য আমরা খুব টেনশনে আছি। বিধিনিষেধ ভঙ্গ করে খুচরা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। অবশ্যই অনলাইনে মোবাইলের মাধ্যমে অর্ডার দিয়ে তারপরে এখানে সাপ্লাই করতে হবে। এখানে কোনো ধরনের খুচরা বিক্রেতার কাছে, খুচরা ক্রেতার কাছে বিক্রি করা যাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যানবাহনের চাপ বেড়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। পারাপারের অপেক্ষায় 6 শতাধিক যানবাহন। শুক্রবার সকাল থেকেই ঘাটের 2 পাড়ে ভিড় করেছেন যাত্রীরা। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। সামাজিক দূরত্ব না মেনে যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর 17টি ফেরির মধ্যে 10টির চলাচল বন্ধ রাখা হয়। যানবাহনের চাপ বাড়ায় এখন চালু রয়েছে 12 থেকে 14টি ফেরি। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল জানান, রাতে পণ্যবাহী যানবাহনের চাপ বাড়ে, সকালের দিকে ছোট গাড়ির চাপ থাকে। ঈদ উপলক্ষে অনেকেই নারীর টানে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন বলে জানান তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নেত্রকোনা, নড়াইল ও জয়পুরহাট জেলায় আবারও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরে টহল অব্যাহত রয়েছে। করোনা প্রকোপ থেকে জেলার মানুষের সুরক্ষার স্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে সীমিত আকারে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ার 5 দিনের ব্যবধানে শর্ত না মানায় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে দোকানপাট পরিচালনা না করায় জনস্বার্থে নেত্রকোনায় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। অন্যদিকে জয়পুরহাট জেলার সকল বিপণী বিতান ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। মাঠ পর্যায়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর টহল চলছে।
করোনার জীবনচক্রের আবিষ্কারক বাংলাদেশের দুই বিজ্ঞানী ডাক্তার সমীর কুমার সাহা ও ডাক্তার সেজুতি সাহাকে গ্লোবাল হেলথ হিরো হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। নিজের সেভিং লাইফ পেজে হিরোজ ইন দ্য ফিল্ড শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন বিল গেটস। ভিডিওটিতে ডাক্তার সমীর সাহা ও সেজুতি সাহার প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, যার ক্যাপশনে বিল গেটস বলেন, এই দুই গ্লোবাল হেলথ হিরোর মাধ্যমে সংক্রমণ ব্যাধির প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষায় রোল মডেল হতে পারে বাংলাদেশ। গত 14 মে বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন ডক্টর সমীর সাহা ও তার মেয়ে ডক্টর সেজুতি সাহা। করোনায় লকডাউনে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য সরকারের কাছে 1000 কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। কয়েক লাখ শিক্ষক ও কর্মচারীদের স্বার্থে ঈদের আগেই তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেছেন তারা। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ রেজাউল হক জানান, বাড়িওয়ালাদের বাড়ি ভাড়ার চাপ, শিক্ষক ও কর্মচারীদের বেতনের চাপ এবং তাদের পরিবারের অর্থকষ্ট, পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকরা রয়েছেন বিপাকে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনার সংক্রমণ কমলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2011 এবং সংশোধিত বিধিমালা 2012-র আলোকে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন প্রক্রিয়া গতিশীল করতে হবে। এসব প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার স্বার্থে কিন্ডারগার্টেন বোর্ড গঠনের দাবিও জানানো হয়। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণের দাবিও জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতারা। জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উইঘুর মুসলমানদের নির্যাতন ও মানবাধিকার হরণের জন্য চীনের ওপর অবরোধ আরোপ করতে পারে মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ করেছে। বিলে উইঘুরদের মানবাধিকার হরণের সাথে জড়িত চীনা নেতাদের সম্পত্তি ও ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। রিপাবলিকান দলীয় সিনেটর মার্কো রুবিও বিলটি উত্থাপন করলে সিনেটে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। বিলে অভিযোগ করা হয়েছে, চীনের সিনচিয়াং প্রদেশে কয়েক মিলিয়ন উইঘুর মুসলমানকে ক্যাম্প করে আটকে রাখা হয়েছে। তবে চীন বরাবর এই অভিযোগ অস্বীকার করে বলছে, ক্যাম্পে উইঘুরদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। মার্কিন সিনেটে পাশ হওয়া বিলটি আইনে পরিণত করতে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই তা আইনে পরিণত হবে। করোনা ভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে মার্কিনিরা এই উদ্যোগ গ্রহণ করল। ক্লেমন খেলার সংবাদ। বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাগটি $20,000 কিনে নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিলাম থেকে পাওয়া অর্থ খরচ হবে করোনা আক্রান্তদের সাহায্যে। 2013 সালে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি আসে মুশফিকের ব্যাট থেকেই। সেই ব্যাগটি এতদিন যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছিলেন মুশফিক। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে সিদ্ধান্ত নেন এই ব্যাগটি নিলামে তোলার। নিলামের শুরুর দিকে কিছু ভুয়া বিডের কারণে সৃষ্টি হয় জটিলতা। মুশফিকের ব্যাট নিলামের বিষয়টি জানতে পেরে সেটি কেনার আগ্রহ প্রকাশ করেন আফ্রিদি। নিজের ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি $20,000 মূল্যে কিনে নেন তিনি, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 17 লাখ টাকা। মুশফিকের মতো বিক্রি হয়েছে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর জার্সি এবং গ্লাভস। $2,000 যা কিনে নিয়েছেন জুয়েল নামে এক ব্যক্তি। ব্যাগটি কিনে নেওয়ায় আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, একই সঙ্গে ক্ষোভ জানিয়েছেন ভুয়া বিডারদের প্রতি। করোনা মোকাবেলায় মুশফিকের উদ্যোগে পাশে থাকতে পেরে খুশি আফ্রিদিও। আপনার সাথে প্রমিস করতে চাই, ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচারে ডেফিনেটলি পিকাবুর সাথে আবারও মুশফিকুর রহিম কাজ করবে এবং ডেফিনেটলি উইথ নিপকো তো অবশ্যই। আর আমার সেই ব্যাটটি কিনে নিয়েছেন, আমি মনে করি যে পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন তারা সবাই চেনেন তাকে। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি এবং তিনি তার ফাউন্ডেশনের তরফ থেকে আমার এই ব্যাটটা কিনেছেন এবং সেটা হচ্ছে $20,000। তো আই এম রিয়েলি প্রিভিলেজড এবং অনার যে ওনার মতো এত বড় একজন ব্যক্তিত্ব, আমাদের যে মহৎ একটা উদ্যোগ ছিল সেটাতে উনি পার্টিসিপেট করেছেন এবং স্পেশাল থ্যাঙ্কস টু হিজ ফাউন্ডেশন অ্যাজ ওয়েল। সে সকল ফ্রড বিডারদেরকে আমি আসলেই
ধিক্কার জানাচ্ছি এই থ্রুতে, কারণ এরকম একটা নোবেল কজে আপনি শুধু আমার নামটা আপনি ছোট করেছেন। আমি একটা খুবই নগণ্য একটা ব্যক্তিত্ব, বাট আপনি কিন্তু শুধু আমার না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই নিউজটা দেখছেন, এই নিউজটা জানেন। তো আমার মনে হয় যে বাংলাদেশেরও একটা বড় রেপুটেশন ছিল, যেটা কিনা আপনাদের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে। अस्सलाम वालेकुम मुशफिक, आप जो काम कर रहे हैं, আপনি যে কাজ করেছেন সেটা রিয়েল লাইফ হিরো করে থাকেন। আশা করি আপনি যে উদ্যোগ নিয়েছেন সেটি সফল হবে। আমি পাকিস্তান ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাটটি কিনে আপনার পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি পুরো পৃথিবী এই করোনা সংকট থেকে দ্রুতই মুক্তি পাবে। पाकिस्तानियों की तरफ से आपके क्रिकेट बैट खरीद कर आपके इस सफर का हिस्सा बनना चाहता हूं। पूरा पाकिस्तान और शाहिद अफरीदी फाउंडेशन। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে একদিনে 1202 জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন আরো 15 জন। উপসর্গ নিয়ে 5 জেলায় 6 জনের মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্পে আরো 3 জন আক্রান্ত। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 3,05,500 ছাড়িয়েছে। আক্রান্ত 45,80,000-এর বেশি। বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য। রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন। করোনা পজিটিভ থাকায় মান্য করা হয় স্বাস্থ্যবিধি। বেদনা বিধু দীর্ঘদিনের সহযাত্রীরা। মধু মাসের শুরুতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে কাঁচা পাকা মৌসুমি ফল। 2-1 দিনের মধ্যে বাজারে আসবে রাজশাহীর আম। লিচুর বাম্পার ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।